বিশ্ব আজ আগের চেয়ে বেশি সংযুক্ত, বেশি আধুনিক আর হয়তো বেশি নিরাপদও। কিন্তু সত্যি কি তাই? আমরা বলি শান্তি আছে, কূটনীতি আছে, আন্তর্জাতিক আইন আছে, কিন্তু একই সঙ্গে গোপনে চলছে অস্ত্রের প্রতিযোগিতা, অর্থনৈতিক চাপ আর অদৃশ্য যুদ্ধ। আমরা বিশ্বাস করি বড় শক্তিগুলো যুদ্ধ চায় না, কিন্তু তারাই আবার তৈরি করে রাখে এমন অস্ত্র যা এক মুহূর্তে পৃথিবীকে ধ্বংস করতে পারে। আমরা ভাবি এটা আগের মতো বিশ্বযুদ্ধের যুগ নয়, কিন্তু প্রতিদিন বিশ্বের কোনো না কোনো প্রান্তে আগুন জ্বলছে, যার শিখা ধীরে ধীরে বড় হচ্ছে। এটাই আজকে জিওপলিটিক্স, যেখানে যুদ্ধ নেই কিন্তু শান্তিও সম্পূর্ণ নয়, যেখানে সবাই স্থির কিন্তু ভেতরে ভেতরে চলছে হিসাব, ভয় আর শক্তির খেলা। এর আগের ভিডিওতে আমি বলেছি আমেরিকা সত্যি দেউলিয়ার পথে রয়েছে, কিন্তু কেন? এই ভিডিওটা দেখুন, বুঝে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আজকের এই ভিডিওতে এই আমেরিকার অন্ধকার দিকটা বলবো। আমেরিকা বললে সবাই জানে উন্নত জীবন, সঙ্গীত, লাক্সারি, এক স্বর্গ, কিন্তু আপনি আজ জানবেন এর অন্ধকার দিক। তাই চলুন শুরু করা যাক। 1776 সালে আমেরিকান রিভলিউশনের মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ইউনাইটেড স্টেটস। তখন কেউ কল্পনাও করেনি এই নতুন দেশ একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। স্বাধীনতার পরে আমেরিকা দ্রুত শিল্পায়নের পথে হাঁটে। 19 শতাব্দীর শেষ এবং 20 শতাব্দীর শুরুতে তারা বিশাল অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। রেলপথ, কারখানা, প্রযুক্তি সবকিছু মিলিয়ে আমেরিকা হয়ে ওঠে বিশ্বের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিন। তারপর আসে দুটি বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট এবং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। এই যুদ্ধগুলো ইউরোপকে ধ্বংসস্তূপে পরিণত করে, কিন্তু আমেরিকা তুলনামূলকভাবে অক্ষত থেকে যায় এবং যুদ্ধ শেষে অর্থনৈতিক ও সামরিক শক্তিতে সবার উপরে উঠে যায়। সত্যিকারের মোড় ঘুরে যখন শুরু হয় কোল্ড ওয়ার, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এটাই সেই সময় যখন আমেরিকা শুধু একটি দেশ নয়, এটি বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আমেরিকার উত্থানের সাথে সাথে শুরু হয় তার বৈশ্বিক প্রভাব বিস্তার, আর এখানেই দেখা যায় ক্ষমতার অন্ধকার দিক। ভিয়েতনাম যুদ্ধ। ভিয়েতনাম ওয়ার ছিল ঠান্ডা যুদ্ধের একটি ভয়াবহ অধ্যায়। আমেরিকা কমিউনিজম ঠেকানোর নামে যুদ্ধ নামে, কিন্তু এই যুদ্ধে লাখ লাখ মানুষ মারা যায়। সবচেয়ে বিতর্কিত ছিল এজেন্ট অরেঞ্জ, একটা রাসায়নিক অস্ত্র যা বন ধ্বংস করার জন্য ব্যবহার করা হলেও এর ফলে হাজার হাজার মানুষের শরীরে মারাত্মক রোগ ও জন্মগত ত্রুটি দেখা যায়। 2003 সালে ইরাক ওয়ারের সময় আমেরিকা দাবি করেছিল ইরাকের কাছে ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, কিন্তু যুদ্ধের পর দেখা যায় এমন কোনো অস্ত্রই পাওয়া যায়নি। এই ঘটনা বিশ্বজুড়ে প্রশ্ন তোলে, এটা কি সত্যিই নিরাপত্তার জন্য ছিল নাকি ভূ রাজনৈতিক স্বার্থের জন্য? 2001 থেকে 2021 ওয়ার ইন আফগানিস্তান ছিল আমেরিকা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। 20 বছর যুদ্ধ করার পর যখন আমেরিকা সেনা প্রত্যাহার করে, তখন আবার ক্ষমতায় ফিরে আসে তালেবান। এতে একটা বড় প্রশ্ন উঠে আসে, এত বছরের যুদ্ধের পর আসলে কি বদলালো? কোল্ড ওয়ারের সময় আমেরিকা শুধু সরাসরি যুদ্ধেই নয়, বরং গোপনে অনেক দেশে হস্তক্ষেপ করেছে। ল্যাটিন আমেরিকায় সরকার পতন, স্বৈরশাসকদের সমর্থন, রাজনৈতিক প্রভাব বিস্তার সবকিছুই করা হয়েছিল একটা লক্ষ্য নিয়ে, নিজের প্রভাব ও ক্ষমতা বজায় রাখা। আমেরিকা কি সত্যি গণতন্ত্র সরিয়ে দিচ্ছিল নাকি নিজের ক্ষমতা রক্ষা করছিল? এই প্রশ্নের উত্তর একদম সহজ নয়, কারণ বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে আমেরিকা উন্নয়ন ও স্থিতিশীলতা এনেছে, আবার অনেক ক্ষেত্রে ধ্বংস, অস্থিরতা এবং দীর্ঘমেয়াদী সংকটও তৈরি করেছে। বিশ্ব রাজনীতি অনেক বড় সিদ্ধান্ত কখনো সংসদে পাস হয়নি, মানুষের ভোটে নির্ধারিত হয়নি, যেগুলো নেওয়া হয়েছে ছায়ার আড়ালে। এই অদৃশ্য ক্ষমতার সবচেয়ে শক্তিশালী প্রতীক হল সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। 1953 সালে ইরানে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে, 1953 ইরানিয়ান কুপ ডিয়াট। ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সরিয়ে দেওয়া একটি গোপন অপারেশনের মাধ্যমে, কারণ তিনি তেল শিল্প জাতীয়করণ করছিলেন। এই একটি ঘটনার প্রভাব আজও ইরান ও আমেরিকার সম্পর্কের মধ্যে দেখা যায়। একইভাবে 1973 সালে চিলিতে 1973 চিলিয়ান কুপ ডিয়াটের মাধ্যমে প্রেসিডেন্ট সালভাডর আয়েন্দাকে সরিয়ে সামরিক শাসন প্রতিষ্ঠা করা হয়। এখানেও সিআইএ এর গোপন ভূমিকার অভিযোগ রয়েছে, কিন্তু এই বিষয়টি এখানেই থেমে নেই। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পরিচালিত এমকে আলট্রা প্রজেক্ট ছিল আরও ভয়ঙ্কর, যেখানে মানুষের উপর গোপনে মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল, অনেক সময় তাদের অনুমতি ছাড়াই। আর আধুনিক যুগে এডওয়ার্ড স্নোডেন এর ফাঁস করা তথ্য দেখায় কিভাবে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বিশ্বজুড়ে গণ নজরদারি চালিয়েছে। সাধারণ মানুষের ফোন, ইন্টারনেট সবকিছু পর্যবেক্ষণের আওতায় এসেছে। আজকের বিশ্বে যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, হয় অর্থনীতির মাধ্যমে। বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু হলো ইউএস ডলার। প্রায় সব আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে তেল, ডলারে হয়। এর মানে যে দেশ ডলারের উপর নিয়ন্ত্রণ রাখে সে বিশ্ব অর্থনীতির উপরেও প্রভাব রাখে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক, এই দুই প্রতিষ্ঠান উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেয়, কিন্তু সেই ঋণের সাথে থাকে কঠিন শর্ত, অর্থনৈতিক নীতি পরিবর্তন, ভর্তুকি কমানো, বাজার খুলে দেওয়া। ফলে অনেক দেশ অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হলো স্যাংশন। ইরান, রাশিয়া এই দেশগুলো বহুবার এমন নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এর ফলে তাদের মুদ্রার মান পড়ে যায়, আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হয়, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। এভাবে কোনো গুলি না চালিয়েও একটি দেশে অর্থনীতি ধ্বংস করা সম্ভব। এটা গেল বাইরের কথা, কিন্তু আমেরিকার ভেতরেও অন্ধকার দিক রয়েছে। আমেরিকার বন্দুক রাখা সাংবিধানিক অধিকারের অংশ, কিন্তু এই অধিকারই ধীরে ধীরে ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছে।
স্কুলে ছোট বাচ্চারা অ্যাক্টিভ শুটার ড্রিল শেখে, মানে কিভাবে গুলির সময় লুকোতে হবে। ভাবুন, এমন এক সমাজ যেখানে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি শিখতে হয় কিভাবে বেঁচে থাকতে হবে গুলির হাত থেকে। প্রতিবার কোনো মাস শুটিং হলে কিছুদিন আলোচনা হয়, তারপর সব কিছু আবার আগের মতো হয়ে যায়, যেন সহিংসতা এখানে অভ্যাসে পরিণত হয়েছে। আমেরিকা হাসপাতাল, প্রযুক্তি, ডাক্তার সবই বিশ্বের সেরা, কিন্তু সমস্যা হলো অ্যাক্সেস। যদি তোমার ভালো ইন্স্যুরেন্স না থাকে, তাহলে একটা বড় অসুখ মানেই আর্থিক ধ্বংস। অনেক মানুষ অসুস্থ হয়েও ডাক্তার দেখাতে যায় না, কারণ তারা জানে বিল শোধ করতে পারবে না। এখানে জীবন বাঁচানোর ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা সবার নাগালের মধ্যে নেই। লস অ্যাঞ্জেলেস বা স্যান ফ্রান্সিসকোর মতো শহরে তুমি এক অদ্ভুত দৃশ্য দেখবে। একদিকে বিলিয়ন ডলারের টেক কোম্পানি, অন্যদিকে ফুটপাতে বসবাস করা হাজার হাজার মানুষ। অনেকেই চাকরি করে, তবু বাড়ি ভাড়া দিতে পারে না। কেউ মানসিক সমস্যায় ভুগছে, কেউ আবার আসক্তির কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন। এটা শুধু দারিদ্র্য নয়, এটা একটা সিস্টেমের ব্যর্থতা, যেখানে উন্নতি সবার কাছে পৌঁছায় না। বর্ণ বৈষম্য ইতিহাসের ছায়া এখনও জীবিত। সিভিল রাইটস মুভমেন্টের পর আইনি সমতা এসেছে, কিন্তু বাস্তবতা পুরোপুরি বদলায়নি। পুলিশি সহিংসতা, বিচার ব্যবস্থায় বৈষম্য, শিক্ষা সুযোগ সব জায়গাতেই সূক্ষ্ম পার্থক্য দেখা যায়। এই কারণে ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো আন্দোলন বারবার উঠে আসে, কারণ অনেকের কাছে সমতা এখনও শুধু কাগজ কলমে সীমাবদ্ধ। এইসব সমস্যার পিছনে রয়েছে কয়েকটি বড় কারণ: অতিরিক্ত ব্যক্তি স্বাধীনতা বনাম সামাজিক দায়িত্বের দ্বন্দ্ব, পুঁজিবাদী অর্থনীতি যেখানে লাভ অনেক সময় মানুষের চেয়ে বড় হয়ে যায়, রাজনৈতিক বিভাজন যা সমস্যার সমাধানকে ধীর করে দেয়। বর্তমানেও আমেরিকা নানান সমস্যা ফেস করে। আজকের পৃথিবীতে যদি তুমি একটি দাবার বোর্ড ভাবো, তাহলে এখানে প্রতিটি দেশ একটি গুটি নয়, বরং একজন খেলোয়াড়। আর এই খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় এখন ইউনাইটেড স্টেটস, কিন্তু আগের মতো একক আধিপত্য আর নেই। এই জায়গাতে উঠে আসে চায়না, যে দেশটি গত 30 বছরে অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক শক্তিতে দ্রুত গড়ে উঠেছে। এই দ্বন্দ্বটা শুধু যুদ্ধ নয়, এটা নিয়ন্ত্রণের লড়াই। অর্থনীতিতে চীন বিশ্বের ফ্যাক্টরি, আর আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার মার্কেট। প্রযুক্তিতে AI, 5G, সেমিকন্ডাক্টর সব জায়গায় প্রতিযোগিতা। রাজনীতিতে কে বিশ্ব ব্যবস্থার নিয়ম ঠিক করবে, এই লড়াইয়ের সবচেয়ে স্পর্শকাতর জায়গা হলো তাইওয়ান। তাইওয়ান শুধু একটা দ্বীপ নয়, এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিপ উৎপাদন কেন্দ্রগুলোর একটি। যদি এখানে কোনো সংঘাত হয়, পুরো বিশ্বের প্রযুক্তি শিল্প থমকে যেতে পারে। এই কারণে তাইওয়ান ইস্যুটা শুধু আঞ্চলিক নয়, এটা বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ দেখিয়েছে যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, শুধু তার রূপ বদলেছে। ন্যাটো সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু তারা ইউক্রেনকে অস্ত্র, অর্থ ও গোয়েন্দা সহায়তা দিয়েছে। এটা এক ধরনের প্রক্সি যুদ্ধ, যেখানে বড় শক্তিগুলো সরাসরি মুখোমুখি না হয়ে অন্য দেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করে। এই যুদ্ধের ফলে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা বদলে গেছে। জ্বালানির বাজারে বড় পরিবর্তন এসেছে, নতুন করে সামরিক খরচ বাড়ছে। ইউনাইটেড স্টেটসে বিশ্বজুড়ে 700-র বেশি সামরিক ঘাঁটি আছে। এই ঘাঁটিগুলো শুধু যুদ্ধের জন্য নয়, নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া ও কৌশলগত নিয়ন্ত্রণের জন্য। এগুলোর মাধ্যমে আমেরিকা বিশ্বের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অঞ্চলে উপস্থিত থাকতে পারে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, এটাই হার্ড পাওয়ার, যা সরাসরি শক্তি প্রদর্শন করে। কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করে, তারা শুধু ডার্ক সাইড দেখে, পুরো ছবিটা না। ইউনাইটেড স্টেটসের প্রভাবের একটা বড় অংশ এসেছে তার উদ্ভাবন থেকে। ইন্টারনেট, যা পুরো পৃথিবীকে যুক্ত করেছে; নাসার মহাকাশ গবেষণা, সিলিকন ভ্যালি, সেখান থেকে গুগল, অ্যাপেল, মাইক্রোসফটের মতো কোম্পানি এসেছে। মত প্রকাশের স্বাধীনতা, যা নতুন আইডিয়া তৈরি করতে সাহায্য করে। এই কারণে আমেরিকা শুধু সামরিক শক্তি নয়, এটা একটা আইডিয়া মেশিন। তাহলে প্রশ্নটা এটা নয় আমেরিকা ভালো না খারাপ, আসল প্রশ্ন হলো একটি দেশের হাতে কতটা ক্ষমতা থাকা উচিত পুরো পৃথিবীর উপর। আপনার মতামত এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি সৌরাশিস, দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে।